আমি সুসংকেত। আজকে আমরা ভৌত বিজ্ঞানের চতুর্থ অধ্যায় স্থিতি ও গতি এই অধ্যায়টি নিয়ে পড়াশোনা করব। এই অধ্যায়টি আমরা দুটো পর্যায়ে শেষ করব। আজকে প্রথম পর্যায়ে, তো চলো শুরু করা যাক। স্থিতিগতি এই চ্যাপ্টারটাকে আমরা দুটো পার্টে পড়ব। তো আজকে প্রথম পার্টটা শুরু করছি। তো প্রথমে কতগুলো জিনিস আমি জেনে নেব। যেমন ধরো, স্থিতি কাকে বলে? স্থিতির ইংরাজি হচ্ছে রেস্ট। যে বস্তুর অবস্থান পারিপার্শ্বিকের তুলনায় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় না, সেই বস্তুকে স্থির বস্তু বলে এবং বস্তুর ওই অবস্থাকে স্থিতি বলে। গতি বা মোশন কাকে বলে? যে বস্তুর অবস্থান পারিপার্শ্বিকের তুলনায় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, সেই বস্তুকে গতিশীল বস্তু বলে এবং বস্তুর ওই অবস্থাকে গতি বলে। এবার দেখো যে কোনো বস্তু স্থিতি বা গতি বর্ণনা করতে গেলে কারো সাপেক্ষে করতে হয়, এবং যার সাপেক্ষে করতে হয় তাকে নির্দেশতন্ত্র বলে। নির্দেশতন্ত্র ইংরাজি হচ্ছে ফ্রেম অফ রেফারেন্সেস। এই পৃথিবীতে যে বস্তুকে আমরা স্থির দেখি, পৃথিবীর বাইরে থেকে দেখলে তাকে গতিশীল মনে হবে। কেন? কারণ যেহেতু পৃথিবী আর পৃথিবী সংলগ্ন সমস্ত বস্তুই ঘুরছে, সুতরাং বলা যেতে পারে যে পরম স্থির বস্তু বলে এই মহাবিশ্বে কিচ্ছু নেই। স্থিতি হলো একটা আপেক্ষিক মাত্র। আর পরম স্থির বস্তুর সাপেক্ষে একটা বস্তু গতিশীল হলে তাকে তার পরম গতি বলে। কিন্তু যেহেতু পরম স্থির বস্তু বলে এই মহাবিশ্বে কিছু নেই, তাই পরম গতি বলেও কিছু নেই। তাই গতিও কিন্তু আপেক্ষিক মাত্র। বোঝা গেল? তাহলে স্থিতিও আপেক্ষিক মাত্র, গতিও আপেক্ষিক মাত্র। এবার কাইন্ডস অফ মোশন অর্থাৎ গতির প্রকারভেদ। গতিকে কতগুলো ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে রৈখিক গতি বা চলন গতি। তো দেখো, রৈখিক গতি কি? কোনো বস্তু সরলরেখা বরাবর গতিশীল হলে এবং বস্তুর প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময়ে সমান্তরালভাবে সরলরেখা একই দূরত্ব অতিক্রম করলে সেই বস্তুর গতিকে রৈখিক গতি বা চলন গতি বলে। যেমন ধরো, এই একটা বস্তু আর এই অবস্থানে এসেছে। এই বস্তুর যদি আমি 3টে পয়েন্ট ধরি, এইখানেও 3টে পয়েন্ট, সুতরাং সরলরেখা বরাবর এই পয়েন্টটা এখানে এসেছে, এই পয়েন্টটা এখানে এসেছে, এই পয়েন্টটা কিন্তু এখানে এসেছে। ঠিক আছে? এক্ষেত্রে এই 3টের অতিক্রান্ত দূরত্ব সবসময় সমান। তাহলে এক্ষেত্রে বস্তুর যে গতি সেটা হচ্ছে রৈখিক গতি বা চলন গতি। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে একটি বলকে কিছুটা উঁচু থেকে ফেলে দিলে সেটি সরলরেখা বরাবর নিচে পড়ে। তাহলে এক্ষেত্রে বলটির গতি হলো রৈখিক গতি বা চলন গতি। দ্বিতীয় হচ্ছে সার্কুলার মোশন। সার্কুলার মোশন হচ্ছে কোনো বস্তুকণা একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই কণাটির গতিকে বৃত্তীয় গতি বলে। এই বৃত্তীয় গতির উদাহরণ কি? সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ, পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের গতি, সবই হচ্ছে বৃত্তীয় গতি। খুব সিম্পল। যদি আমি ছবিটা আঁকি, দেখো কেমন হবে, যে এই আমার সূর্য, এর চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী ঘুরছে। তাহলে এই যে পৃথিবীর গতি, এখানে ধরো পৃথিবী আছে, এই ডিরেকশনে ঘুরছে, এই পৃথিবীর গতি হচ্ছে বৃত্তীয় গতির উদাহরণ। ওকে, নেক্সট হচ্ছে আমার ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি হচ্ছে ইংরাজি হচ্ছে রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন হচ্ছে একটি বিস্তৃত বস্তু যদি নিজের অক্ষের সাপেক্ষে চারিদিকে বৃত্তাকারে আবর্তন করে, তাহলে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। উদাহরণ তোমরা বুঝতেই পারছো যে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, এটাই হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। যেমন ধরো, এই পৃথিবী, এটাকে আমি এইভাবে ভাঙলাম, এটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করবে? এই দিকে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করবে। প্রত্যেকটা উদাহরণ খুব ভালোভাবে মনে রাখবে, পরীক্ষায় আসার মতো। বোঝা গেল? আচ্ছা, চলো পরেরটা, মিশ্র গতি বা জটিল গতি। আগে ডেফিনেশনটা জেনে নেব। এটা হচ্ছে মিক্সড মোশন। যদি কোনো বস্তুর গতি চলন ও ঘূর্ণন গতি সংমিশ্রণে হয়, তাহলে সেই বস্তুর গতিকে মিশ্র গতি বা জটিল গতি বলে। খুব সিম্পল। যেমন ধরো, চলন্ত গাড়ির চাকা হচ্ছে মিশ্র গতি, কারণ এক্ষেত্রে চলন গতি আর ঘূর্ণন গতি উভয়ই রয়েছে। এই ধরো একটা চাকা, এই পজিশন থেকে এই পজিশনে আসলো, তাহলে চাকা কি করে? নিজের অক্ষের চারিদিকে আবর্তন করে, আবার সরল রেখা বরাবর গমন করে, তাই তো? তাহলে নিজের অক্ষের চারিদিকে যখন আবর্তন করে, সেটা কি হচ্ছে? আমার ঘূর্ণন গতি।
আর সোজাসুজি যখন চলছে সেটা হচ্ছে আমার চলন গতি। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এখানে একটা জিনিস জেনে রাখবে যে চলন গতির ক্ষেত্রে একটু বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, কিন্তু গতির অভিমুখের কোনো পরিবর্তন হয় না। বুঝে গেল? চলন গতির ক্ষেত্রে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, কিন্তু গতির অভিমুখের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো একটি বল উপর থেকে নিচে পড়ার সময় বলটার অবস্থানের পরিবর্তন হয়, কিন্তু গতির অভিমুখের পরিবর্তন হয় না। অভিমুখ কোথায়? সর্বদা নিচের দিকে থাকে। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুর গতির অভিমুখের পরিবর্তন হয়। এইটা কেন বলছে ঘূর্ণন গতির ক্ষেত্রে অভিমুখের পরিবর্তন হয়? এটাও ছবির সাহায্যে দেখতে পাবে যে এইটা ধরো আমার বৃত্ত ও, তো এই বৃত্ত এটা হচ্ছে কেন্দ্র। বৃত্ত বরাবর যদি কোনো কিছু রোটেশন করে তাহলে তার অভিমুখ সবসময় কোথায় থাকবে? স্পর্শক বরাবর থাকবে, তাই না? স্পর্শক বরাবর থাকবে, যে কোনো পয়েন্টে সেটার অভিমুখ থাকবে স্পর্শক বরাবর, অর্থাৎ বাইরের দিকে, তাই তো? অর্থাৎ এই যে পজিশন ছিল এখান থেকে এই পজিশন এসেছে, এখানে গেলে আবার এই পজিশন হবে। সুতরাং সবসময় তার গতির অভিমুখের পরিবর্তন হচ্ছে। বোঝা গেল? নেক্সট চলো, সরল রৈখিক দোলগতি, যেটাকে বলে সিম্পল হারমোনিক মোশন। সরলরৈখিক পথে গতিশীল কোনো বস্তুকণার উপর ক্রিয়াশীল বল যদি কণাটির গতিপথের মধ্যবিন্দু বরাবর অভিমুখী হয় এবং ওই বিন্দু থেকে কণাটির সরণের সমানুপাতিক হয়, তাহলে এই বলের অধীনে বস্তুর গতিকে সরলরৈখিক দোলগতি বলে। এটাও আমরা দেখব। ধরে নাও এইখানে একটা কিছুর অবস্থান, এইখানে একটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আগে উদাহরণটা দিয়ে দিই যে সরল দোলকের গতি হচ্ছে যখন সরণের মান কম, সেটা হচ্ছে সরলরৈখিক দোলগতির উদাহরণ। আর একটা জিনিস জেনে রাখবে যে এই ধরনের গতি হলো এক প্রকার সরল পর্যায়বৃত্ত গতি। তাহলে ধরা যাক এটার মিডল হচ্ছে এটা ও, তাহলে এ ও বি পথে একটা বস্তু যাচ্ছে। কোনো একটি মুহূর্তে বস্তুটির অবস্থান হচ্ছে ধরো এইটা অবস্থান, এটাকে কি বলছি আমি? পি। এবং মধ্যবিন্দু ও, এটা হচ্ছে মধ্যবিন্দু আমার ও। এই পি আর ও থেকে এদের যে দূরত্ব বা সরণ, তার মান হচ্ছে এক্স, অর্থাৎ ওপি, এই দূরত্বটা এক্স। আর কণাটির উপর ক্রিয়াশীল বল ও বিন্দুর অভিমুখী হবে এবং বল সরণ এক্স এর সমানুপাতিক হবে। বুঝেছো? তাহলে এই যে কণাটার উপর যে বলটা প্রয়োগ করছি তার অভিমুখ কোথায় হবে? মধ্যবিন্দু বরাবর, অর্থাৎ ও বিন্দু বরাবর, এবং বলটা সরণ এক্স এর সমানুপাতিক হবে। ওকে, চলো এবার এই প্রসঙ্গে জেনে নাও যে সরল দোলগতির কয়েকটি বৈশিষ্ট্য আছে। এক নম্বর হচ্ছে সরল দোলগতি হলো একটা সরল পর্যায়বৃত্ত গতি। মাথায় রাখবে কি বললাম? সরল পর্যায়বৃত্ত গতি। দু নম্বর, এক্ষেত্রে কণার উপর ক্রিয়াশীল বল অথবা কণাটির ত্বরণ সর্বদা কণাটির গতিপথের মধ্যবিন্দুর অভিমুখী হয়, যেটা আগের ছবিতে আমি বুঝিয়েছিলাম। আর তিন নম্বর হচ্ছে এই গতিবিশিষ্ট কণার উপর ক্রিয়াশীল বল অথবা কণাটির ত্বরণ মধ্যবিন্দু থেকে সরণের সমানুপাতিক হয়। ক্লিয়ার হয়েছে? এবার যদি আমরা একটা সিম্পল পার্থক্য বার করতে যাই, পার্থক্য কার বার করব? পার্থক্য বার করব হচ্ছে চলন গতি আর বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি। এদিকে রাখলাম আমি চলন গতি আর এদিকে রাখলাম আমি বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি। তাহলে চলন গতির গড়ে কি হবে? এই ক্ষেত্রে বস্তু সরলরেখা বরাবর গতিশীল থাকে, সরলরেখা বরাবর গতিশীল থাকে চলন গতির ক্ষেত্রে। আর বৃত্তাকার পথে গতিশীল থাকে বৃত্তীয় গতির ক্ষেত্রে, বৃত্তাকার পথে গতিশীল থাকে। এই চলন গতির ক্ষেত্রে একটি বস্তুতে অবস্থিত বিভিন্ন কণাগুলো সরণ সমান্তরালভাবে একই দিকে হয়, যেমনটা ছবিতে দেখিয়েছি। আর বিভিন্ন কণাগুলো সরণ বিভিন্ন। এক্ষেত্রে গতির অভিমুখ একটাই থাকে, অভিমুখ প্রতি মুহূর্তে পাল্টায়। এক্ষেত্রে বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। আর বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এবং ঘূর্ণন গতির ক্ষেত্রে একটি বস্তু নিজের অক্ষের সাপেক্ষে স্থানান্তরিত হয় না। উদাহরণ কি? চলন গতির এক টুকরো পাথর উপর থেকে নিচে পড়া। আর বৃত্তীয় গতির উদাহরণ হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ। আর ঘূর্ণন গতির উদাহরণ হচ্ছে পৃথিবী নিজে অক্ষের চারিদিকে যে ঘূর্ণন করে। ঠিক আছে? এবার আরও একটা পার্থক্য পড়ে নিই, সেটা হচ্ছে বৃত্তীয় গতি
আর ঘূর্ণন গতি। ঠিক আছে, তো বৃত্তীয় গতি দেখো, কোনো বস্তু কণা একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারপাশে বৃত্তাকারে ঘুরলে ওই কণাটিকে ওর যে গতি তাকে বলে বৃত্তীয় গতি। আর একটি বস্তু নিজের অক্ষের সাপেক্ষে চারিদিকে বৃত্তাকারে ঘোরে তাহলে এই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন এই সূর্য, এর চারিদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবী আবার নিজে অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। আচ্ছা, বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, আর ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তু নিজের অক্ষের সাপেক্ষে স্থানান্তরিত কিন্তু হয় না, অর্থাৎ অক্ষের মধ্যেই থাকে। এই ক্ষেত্রে একটি বস্তুর গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে এই ক্ষেত্রে বস্তুতে অবস্থিত বিভিন্ন কণার গতিবেগ অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। বৃত্তীয় গতির উদাহরণ হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের আবর্তন, আর ঘূর্ণন গতির উদাহরণ হচ্ছে পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে ঘূর্ণন। ক্লিয়ার? এইবার আমরা পড়ব গতির সমীকরণ বা ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন। তো গতি সংক্রান্ত বিভিন্ন কতগুলো সমীকরণ আছে, সেই সমীকরণগুলো আমরা পড়ব। প্রথম কথা হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স। দূরত্ব কি? সময়ের সঙ্গে সঙ্গে একটি বস্তুকণার অবস্থার পরিবর্তন হলে তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য হলো ওই বস্তু বা কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। দূরত্বের মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই দূরত্ব একটি স্কেলার রাশি। যেমন ধরো তুমি বাড়ি থেকে বেরোলে, স্কুলে গেলে, স্কুলে পৌঁছালে ধরো 2 কিলোমিটার পথ অতিক্রম করলে, তাহলে এক্ষেত্রে তোমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। আর এটা খুব ইম্পর্টেন্ট যে একটি গতিশীল বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হতে পারে না। অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হতে পারে না। বুঝেছো? চলো, নেক্সট ডেফিনেশন হচ্ছে সরণ। সরণের ইংরাজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। মাথায় রাখবে, সরণের ইংরাজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। দেখো, সময়ের সঙ্গে সঙ্গে একটি বস্তু বা কণার অবস্থানের পরিবর্তন হলে তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝে সরলরৈখিক দূরত্ব হলো বস্তু কণাটির সরণ। অথবা সময়ের সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট দিকে কোনো সচল বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর সরণ বলে। সরণের মান এবং অভিমুখ উভয়ই আছে, তাই সরণ একটা ভেক্টর রাশি। এবার সরণের জিনিসটা খুব সিম্পল, যে এই ধরো আমার একটা সমকোণী ত্রিভুজ, মানে কি, আমি এ বিতে গেছি, এ থেকে বিতে গেছি, বি থেকে সিতে গেছি, তাহলে আমার মোট অতিক্রান্ত দূরত্ব কি? এ প্লাস বি, বি প্লাস সি, কিন্তু আমার সরণ কোণটা এ টু সি। বোঝা গেল? তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, অতিভুজটা কত হবে? 5। তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব কি? 4 আর 3 7, কিন্তু আমার সরণ কত না? 5। ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস জেনে রাখবে যে একটি বস্তু কণা কোনো বিন্দু থেকে চলতে শুরু করে সেই বিন্দুতে ফিরে এলে ওই কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য হয়। একটি কণা সরলরৈখিক পথে গতিশীল হলে অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মান সমান হয়, তাই তো? যদি সোজা চলে কোনো কণা, যদি সোজা চলে, তাহলে অতিক্রান্ত দূরত্বও যা হবে সরণও তাই হবে। আর বক্রপথে গেলে, বক্রপথে গতিশীল হলে সরণের মান অতিক্রান্ত দূরত্বের থেকে কম হয়। মাথায় রাখবে, বক্রপথে গতিশীল হলে সরণের মান অতিক্রান্ত দূরত্বের থেকে কম হয়। বক্রপথে গতিশীল হলে সরণের মান অতিক্রান্ত দূরত্ব থেকে কম হয়। সরণের একক হচ্ছে সিজিএসএ, এই এসআইতে হচ্ছে মিটার, আর সিজিএসএ হচ্ছে সেন্টিমিটার। ওকে, আচ্ছা, নেক্সট দ্রুতি। দ্রুতি দেখো, একটি কণা বা বস্তু সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হারকে ওই কণা বা বস্তুটির দ্রুতি বলে। অথবা কোনো কণা বা বস্তু একক সময়ের ব্যবধানে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই কণা বা বস্তুর দ্রুতি বলে। দ্রুতি সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব যদি ডি হয় আর সময় যদি টি হয়, তাহলে দ্রুতি এস, স্পিড, দ্রুতি হচ্ছে স্পিড, এস ইজ ইকাল টু ডি বাই টি। জেনে রাখবে, কারণ এটা থেকে অঙ্ক দেবে। বোঝা গেল? দ্রুতির একক হচ্ছে
এসআইতে মিটার পার সেকেন্ড, এসআইতে মিটার পার সেকেন্ড, আর সিজিএসে সিম্পল সেন্টিমিটার পার সেকেন্ড। দেখো দ্রুতির মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাই দ্রুতি একটা স্কেলার রাশি। এবার দ্রুতির একক হচ্ছে এসআইতে একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সিজিএসে একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। খুব সিম্পল। এবার দ্রুতির দুটো বিভিন্ন ভাগ আছে, একটা সমদ্রুতি আর একটা অসমদ্রুতি। সমদ্রুতি হচ্ছে যদি কোনো বস্তু কণা সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে কণা বা বস্তুটির দ্রুতিকে সমদ্রুতি বলে। উদাহরণ কি, যে একটি কণা প্রথম 1 সেকেন্ডে 1 মিটার, অর্থাৎ পরের 1 সেকেন্ডে আবার 1 মিটার, তারপরের 1 সেকেন্ডে আবার 1 মিটার, এরকম দূরত্ব অতিক্রম করছে, তাহলে কণাটি সমদ্রুতিতে গতিশীল থাকবে আর দ্রুতির মান হবে কি 1 মিটার পার সেকেন্ড। অসমদ্রুতি, যদি কোনো কণা বা বস্তু সমান সময়ের ব্যবধানে অসমান দূরত্ব অতিক্রম করে তাহলে তাকে আমরা অসমদ্রুতি বলবো। তাহলে এক্ষেত্রে বস্তু বা কণাটির গড় দ্রুতি কি হবে? গড় দ্রুতি হবে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আমি টি দিলাম আর ক্যাপিটাল টি দিলাম, অর্থাৎ টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। হ্যাঁ, এক্সাম্পল দিচ্ছি, প্রথম 1 সেকেন্ডে 1 মিটার গেছে, পরের 1 সেকেন্ডে 2 মিটার গেছে, তারপরের 1 সেকেন্ডে 3 মিটার গেছে। তাহলে গড় দ্রুতি কি হবে না 1 + 2 + 3 ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল টাইম কত? 1 + 1 + 1 3। তাহলে এত মিটার পার সেকেন্ড। নেক্সট আসি বেগ। বেগের ইংরাজি হচ্ছে ভেলোসিটি। সময়ের সঙ্গে একটি নির্দিষ্ট দিকে কোনো সচল বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে ওই বস্তুর বেগ বলে। অর্থাৎ একক সময়ে কোনো বস্তুর সরণের পরিমাণ হলো তার বেগ। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এর পরবর্তীকালেও আমাদের লাগবে, যে সরণের পরিমাণ হলো তার বেগ। বেগ ইজ ইকাল টু কি? সরণ মানে ডিসপ্লেসমেন্ট বাই সময়, টাইম। বেগ ইজ ইকাল টু সরণ বা ডিসপ্লেসমেন্ট বাই সময়। ঠিক আছে, তাহলে ভি ইজ ইকাল টু ডি বাই টি। এবার বেগের মান আর অভিমুখ দুই আছে, তাই বেগকে কি বলে? ভেক্টর রাশি বলে। মান আর অভিমুখ দুই আছে, তাই বেগকে ভেক্টর রাশি বলে। বেগের একক সবাই জানো, যাই হোক এসআইতে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সিজিএসে বেগের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। তো বেগের ক্ষেত্রেও বলা যায় দুটো ভাগ, একটা সমবেগ আর একটা অসমবেগ। সমবেগটা কি? যদি কোনো বস্তু বা কণা সমান সময়ের ব্যবধানে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুর বেগকে সমবেগ বলে। যেমন দ্রুতির ক্ষেত্রে বলেছিলাম যে কোনো কণার সরণ প্রথম 1 সেকেন্ডে 1 সেন্টিমিটার, অর্থাৎ 1 সেকেন্ডে গেছে হচ্ছে 1 সেন্টিমিটার, পরের 1 সেকেন্ডে আবার 1 সেন্টিমিটার গেছে, তাহলে এই কণাটির বেগকে সমবেগ বলে। আর একটা আছে অসমবেগ। অসমবেগটা হলো যদি কোনো বস্তু বা কণার শুধু বেগের শুধু মান অথবা শুধু অভিমুখ, অথবা মান আর অভিমুখ দুটোই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, তাহলে বস্তুটির বেগকে অসমবেগ বলে। অসমবেগের উদাহরণ দিচ্ছি, যে বৃত্তাকার পথে একটি বস্তু যদি গতিশীল হয় তাহলে সেটা অসমবেগে থাকে। যেমন ধরো এই একটা বৃত্তাকার কক্ষপথ, এখান দিয়ে একটা বস্তু গেছে, প্রাথমিক অবস্থান এ আর অন্তিম অবস্থান হচ্ছে বি, তাহলে আমার সরণ কোনটা হবে? এই ডিস্টেন্সটা হবে নিশ্চয়ই এ বি। এটা আমি এর সেন্টার ধরলাম ও, এটা ধরো 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, রেডিয়াস হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে ডায়ামিটার টোটাল হবে 8 সেন্টিমিটার। তো এই বৃত্তাকার পথে যদি কোনো কণা গতিশীল হয় তাহলে এর যে বেগের মান সেটা হবে হচ্ছে অসমবেগ। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে বস্তুর গড় বেগ কি হবে? মোট সরণ অর্থাৎ টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। টোটাল ডিসপ্লেসমেন্ট কত বা টোটাল সরণ কত? 4 4 8। টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 4 4 8, আর যদি সেটা 2 সেকেন্ড সময় অতিক্রম করে এ থেকে বিতে পৌঁছাতে, তাহলে 8/2, মানে হচ্ছে অ্যান্সার হবে আমার 4, এটা মিটার বলেছি, তাহলে মিটার পার সেকেন্ড। এবার যদি বলে ইয়েটা কি, ডিরেকশনটা কি, তাহলে ডিরেকশন হবে হচ্ছে এ বি বরাবর। ক্লিয়ার? এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন,
এইটা 14 নাম্বার, যে একটি গতিশীল বস্তুর গড় বেগের মান শূন্য হতে পারে যদি বস্তুর সরণ শূন্য হয়। আর একবার বলি, একটি গতিশীল বস্তুর গড় বেগের মান শূন্য হতে পারে যদি বস্তুর সরণ শূন্য হয়। আর একটা জিনিস জেনে নাও, যে একটি বস্তু সমদ্রুতি সম্পন্ন হলেও সমবেগ সম্পন্ন নাও হতে পারে। একটি বস্তু সমদ্রুতি সম্পন্ন হলেও সমবেগ সম্পন্ন নাও হতে পারে। একটি কণা যদি বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল থাকে তাহলে তার গতি সমবেগ সম্পন্ন হয় না। এবার একটা পার্থক্য দেখে নেব। একটা হচ্ছে দ্রুতি আর বেগের পার্থক্য। দ্রুতি আর বেগের পার্থক্য। দ্রুতির ইংরাজি কি? দ্রুতির ইংরাজি হচ্ছে স্পিড। আর বেগের ইংরাজি কি? বেগের ইংরাজি হচ্ছে ভেলোসিটি। হ্যাঁ, তাহলে দ্রুতি কি? এই ঘরে কি হবে, যে কোনো কণা বা বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কণাটির দ্রুতি বলে। আর একক সময়ে কোনো গতিশীল বস্তু বা কণা সরণের পরিমাণ হলো তার বেগ বা ভেলোসিটি। ইম্পর্টেন্ট পরের পয়েন্ট যেটা আমি বলছি, যে একটি বস্তুর গড় দ্রুতি তার গড় বেগের বেশি অথবা সমান। আবার বলি, একটি বস্তুর গড় দ্রুতি তার গড় বেগের চেয়ে বেশি অথবা সমান। আর বেগের ঘরে হবে, একটি বস্তুর গড় বেগ তার গড় দ্রুতির চেয়ে কম অথবা সমান হয়। পরের পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে একটি গতিশীল বস্তুর গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না। বেগের ঘরে হবে, একটি গতিশীল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে যদি সরণ শূন্য হয়। তার পরের পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে সমদ্রুতি সম্পন্ন একটি বস্তু সমবেগ সম্পন্ন হতেও পারে আবার নাও হতে পারে। এখানে হবে, একটি সমবেগ সম্পন্ন একটি বস্তু সমদ্রুতি সম্পন্ন হবেই। নেক্সট চলো, নেক্সট হচ্ছে ত্বরণ। ত্বরণের ইংরাজি হচ্ছে অ্যাক্সিলারেশন। ত্বরণ হচ্ছে কোনো বস্তুর বেগ যদি পরিবর্তিত হতে থাকে তাহলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ওই বস্তুর ত্বরণ বলে। অর্থাৎ একক সময়ে কোনো বস্তুর বেগের পরিবর্তন যে ঘটে তাই হলো বস্তুটির ত্বরণ। ত্বরণের মান আর অভিমুখ দুই আছে, তাই ত্বরণ একটা ভেক্টর রাশি। তো ত্বরণ অ্যাক্সিলারেশন, ত্বরণ ইজিক্যাল টু কি? বেগের পরিবর্তন বাই সময়। ত্বরণ ইজিক্যাল টু কি বললাম? বেগের পরিবর্তন বাই সময়। একটু বাংলা লিখতে অসুবিধা হয়, এই এটাতে বেগের পরিবর্তন বাই সময়, এটা ইজিক্যাল টু ত্বরণ। তো এইগুলো দিয়ে কিন্তু ছোট ছোট অঙ্ক দেবে, ঠিক আছে। ত্বরণের একক হচ্ছে এসআইতে। ত্বরণের একক কি? এসআইতে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সিজিএসে একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে একটা প্রশ্ন আসে, যে ত্বরণের একক বলার সময় এই স্কোয়ার কথাটা আসে কেন? সেকেন্ড স্কোয়ার, এই স্কোয়ার কথাটা আসে কেন? তো ত্বরণের একক বলার সময় প্রতি সেকেন্ড কথাটা দুবার আসে। একবার হচ্ছে বেগ বোঝাতে, আর একবার বেগের পরিবর্তনের হার বোঝাতে। কি বললাম? একবার বেগ বোঝাতে, একবার বেগের পরিবর্তনের হার বোঝাতে। খুব সিম্পল, আমি যদি বলি, দেখো এটাও আমি বুঝিয়ে দিচ্ছি, যে ত্বরণ মানে অ্যাক্সিলারেশন, ত্বরণ ইজিক্যাল টু কি বললাম? বেগের পরিবর্তন বাই সময়। মানে ত্বরণের একক মানে হচ্ছে বেগের একক, বেগের একক বাই সময়ের একক, টি লিখলাম। আচ্ছা, বেগের একক মানে কি? বেগের একক মানে হচ্ছে সরণের একক। বেগের একক মানে হচ্ছে সরণের একক বাই সরণের একক বাই সময়ের একক। বোঝা গেল? আর নিচে অলরেডি সময় ছিল, তাহলে কি হবে না, সরণ বাই সময়ের স্কোয়ার। তো এইভাবে ত্বরণের সময় আমার প্রতি সেকেন্ড কথাটা কিন্তু দুবার আসে। তো ত্বরণ যখন পড়ছি, একই সঙ্গে একই ব্যাপার, যে সমত্বরণ আর অসমত্বরণ এই দুটো জিনিস একই জিনিস। যে সমত্বরণ হচ্ছে কোনো বস্তুর বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে সমান হলে সমত্বরণে গতিশীল থাকে, আর বেগের পরিবর্তন যদি সমান সময়ের ব্যবধানে অসমান হয় তাহলে বস্তুটি অসমত্বরণে গতিশীল থাকে। বোঝা গেল? আর একটা জিনিস আমি এখানে নোট করিনি কিন্তু পড়তে হবে, সেটা হচ্ছে মন্দন। মন্দনটা কি জিনিস? মন্দন হচ্ছে রিট্রোডাকশন, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ। কোনো হ্রাসমান বেগ নিয়ে গতিশীল কোনো বস্তু সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে মন্দন বলে, ঠিক আছে।
ত্বরণকে স্মল এ দ্বারা চিহ্নিত করা হয়। আর মাইনাস এ হয়ে যাচ্ছে আমার মন্দন। মন্দনকে সবসময় বলা হয় কি ঋণাত্মক ত্বরণ। মন্দনকে কি বলা হয়? ঋণাত্মক ত্বরণ। এবার কতগুলো জিনিস আমরা দেখব। এই গতির যে কতগুলো সমীকরণ আছে সেই সমীকরণগুলো কিভাবে প্রতিষ্ঠিত হয় সেটা আমরা দেখব। গতির প্রথম সমীকরণ হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টি। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন অফ মোশন। তো এখানে ভি মানে হচ্ছে বস্তুর অন্তিম বেগ, ভি মানে বস্তুর অন্তিম বেগ, ইউ মানে হচ্ছে বস্তুর প্রাথমিক বেগ, এ হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ বা সমত্বরণ, আর টি হচ্ছে টাইম। ঠিক আছে, এবার আমি বলছি, ধরে নাও একটি বস্তুর প্রাথমিক বেগ ইউ, বস্তুটি এ সমত্বরণে গতিশীল হওয়ার পর টি সময় পর তার অন্তিম বেগ ভি হয়। তাহলে ত্বরণ এ ইজিক্যাল টু কি হবে? ত্বরণ এ ইজিক্যাল টু কি হবে না বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় টি। তাহলে এখানে যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে? ভি মাইনাস ইউ ইজিক্যাল টু এ টি, অর্থাৎ ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টি। এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন অফ মোশন। নেক্সট চলো আমরা শিখব গতির দ্বিতীয় সমীকরণ। গতির দ্বিতীয় সমীকরণ হচ্ছে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। কী কী জিনিস আমি একটু বলে দিই। একই জিনিস, যে ধরে নাও একটি বস্তুর প্রাথমিক বেগ ইউ, বস্তুটি এ সমত্বরণে গতিশীল এবং টি সময় পর তার অন্তিম বেগ ভি হয়েছে। টি সময় পর তার অন্তিম বেগ ভি হয়েছে। এই বস্তুটির এস দূরত্ব অতিক্রম করে। বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে বলো তো বস্তুর গড় বেগ কত হবে? গড় বেগ কি হবে? গড় বেগ হবে হচ্ছে প্রাথমিক বেগ যোগ অন্তিম বেগ বাই 2। এটা হচ্ছে গড় বেগ, অ্যাভারেজ ভেলোসিটি, গড় বেগ। এটা আমি বার করে রাখলাম। নেক্সট, অতিক্রান্ত দূরত্ব এস, দূরত্ব ইজিক্যাল টু কি? গতিবেগ গুণ সময়। গতিবেগ এখানে কি? গড় বেগ গুণ সময়। গড় বেগ হচ্ছে ইউ প্লাস ভি। তাহলে এস ইজিক্যাল টু কি হবে? ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ক্লিয়ার হয়েছে? এবার দেখো আমি ফার্স্ট ইকুয়েশনে কি শিখলাম? ফার্স্ট ইকুয়েশনে শিখলাম হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এফ টি। তো এই ভি এর জায়গায় আমি ইউ প্লাস এফ টি পুট করে দেব। এই ভি এর জায়গায় আমি ইউ প্লাস এফ টি পুট করে দেবো। তাহলে এই ভি এর জায়গায় যদি ইউ প্লাস এফ টি বা এটি পুট করে দিই তাহলে আমার কি হয়ে যাচ্ছে? যে এস ইজিক্যাল টু 2u প্লাস এটি বাই 2, টোটালটার সঙ্গে মাল্টিপ্লাই হবে টিকে। নেক্সট আমি করব কি? এই 2 দিয়ে ডিভিশন করে দেবো। 2 দিয়ে যদি ডিভিশন করে দিই তাহলে কি হয়ে যাবে? ইউ প্লাস হাফ এ টি, আর বাইরের টিটা আছে, এবার ওই টি দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কি হয়ে যাবে? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন অফ মোশন, অর্থাৎ গতির দ্বিতীয় সমীকরণ। নেক্সট চলো গতির তৃতীয় সমীকরণ। প্রথম সমীকরণ থেকে আমরা কি পেয়েছি? ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টি। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন থেকে পেয়েছি। দ্বিতীয় সমীকরণ, এই যে প্রথম ইকুয়েশন, এটার বোথ সাইড আমি স্কোয়ার করব। এটার বোথ সাইড আমি স্কোয়ার করব। তো যদি বোথ সাইড স্কোয়ার করি তাহলে আমার কি হবে? ভি স্কোয়ার ইজিক্যাল টু, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো, কি হবে? ইউ স্কোয়ার প্লাস 2 ইউ এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এবার দেখো সেকেন্ড ইকুয়েশন, এই যে 2 এই অংশটা থেকে আমি কমন নেব হচ্ছে 2a। তাহলে আমি লিখলাম ইউ স্কোয়ারের মতো লিখলাম। 2a যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার চটপট বলো, সেকেন্ড ইকুয়েশন আমি কি শিখেছি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটার মানে কি? এস। তো এই টোটালটা আমি এস পুট করে দিতে পারি, এই টোটালটাকে আমি
এস পুট করে দিতে পারি, তাহলে আমার সূত্রটা দাঁড়িয়ে গেল যে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা হচ্ছে গতির তৃতীয় সমীকরণ। এবার চটপট দু তিনটে জিনিস আমরা শিখে নেব। তিনটি ইকুয়েশন তো আমরা শিখলাম। এইবার দেখো, যদি বলে বস্তুকণা স্থির অবস্থা থেকে চলতে শুরু করে, স্থির অবস্থা থেকে চলতে শুরু করলে ইউ ইজিক্যাল টু 0 হবে, তাহলে সমীকরণগুলি হবে, 1 নম্বর সমীকরণ কি হবে, ভি ইজিক্যাল টু এটি। 2 নম্বর সমীকরণ হবে এস ইজিক্যাল টু হাফ এ টি স্কোয়ার। আর 3 নম্বর সমীকরণটা হবে আমার ভি স্কোয়ার ইজিক্যাল টু 2as। কেন, আশা করি বোঝা গেছে। ইউ এর মান 0 পুট করলে এই ইকুয়েশনটাই দাঁড়াবে। আরও একটা জিনিস হতে পারে, যদি এ সমমন্দন নিয়ে চলে, তাহলে এ মানে কি বলেছিলাম, মাইনাস এ, মন্দন মানে মাইনাস এ, তাহলে 1 নম্বর সমীকরণ কি হবে, ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এটি। যদি মন্দন থাকে এই ফর্মুলায় ফেলবো, ইউ মাইনাস এটি। 2 নম্বর কি হবে, এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। আর 3 নম্বর হবে হচ্ছে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। ক্লিয়ার? ওকে। দেখো, একটি বস্তুর অতিক্রান্ত পথ শূন্য নয় অথচ বস্তুর সরণ শূন্য, এটা হতে পারে কি? এটা হতে পারে, কি করে হতে পারে না, অতিক্রান্ত পথ শূন্য নয় অথচ সরণ শূন্য, এটা হতে পারে, ধরো একটি বস্তু কোনো একটা স্থান থেকে যাত্রা শুরু করে আবার আগের স্থানে ফিরে আসলো, তাহলে ওই বস্তুর অতিক্রান্ত দূরত্বের মান শূন্য হবে না। মানে ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, করে ঘুরে ফিরে আবার এখানেই ফিরে আসলো, তাহলে অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত পথ শূন্য নয় অথচ বস্তু সরণ শূন্য, যেহেতু প্রাথমিক আর অন্তিম অবস্থান মিশে গেছে তাই সরণ শূন্য হবে। পরের প্রশ্ন দেখো, একটি বস্তুর গড় দ্রুতি শূন্য নয় অথচ গড় বেগ শূন্য হতে পারে কি? দেখো, কোনো একটি বস্তু কোনো একটা স্থান থেকে যাত্রা শুরু করে পূর্বের স্থানের অন্য যে কোনো পথে ফিরে এলে ওই বস্তু দ্বারা অতিক্রান্ত পথের মান শূন্য হবে না, তাই তো? একটি নির্দিষ্ট মান হবে, ফলে বস্তুর গড় দ্রুতি কখনো শূন্য হবে না। কিন্তু বস্তুর গড় প্রাথমিক আর অন্তিম অবস্থান যেহেতু একই হচ্ছে, তাই ওই সরণ শূন্য হয়, ফলে বেগ শূন্য হয়। এখান থেকে যাত্রা শুরু করলো, এদিক ওদিক 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 ঘুরে আবার এখানেই ফিরে এলো, তাহলে কি এই মোট গড় দ্রুতি কখনো শূন্য হচ্ছে না, কিন্তু যেহেতু প্রাথমিক আর অন্তিম অবস্থান মিশে গেছে তাই ওর বেগ শূন্য হবে। পরের প্রশ্ন, কোনো বস্তুকণার গতিবেগ আছে কিন্তু ত্বরণ নেই, এমন অবস্থা হতে পারে কি? হতে পারে, যদি বস্তুকণা সমবেগে সরল রেখা ধরে চলতে থাকে তাহলে কি হবে, যে গতিবেগ থাকবে কিন্তু ত্বরণ বা মন্দন থাকবে না। পরের প্রশ্ন, একটি বস্তুকণার গতিবেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে কি? থাকতে পারে, এটা আগেও বলেছি। যেমন ধরো একটা বস্তুকে লম্বভাবে উপরের দিকে ছুড়ে দিলাম, তাহলে কি হবে, একটা অন্তিম অবস্থানে গিয়ে ওটা কিছুক্ষণ স্থিরভাবে থাকবে, কিন্তু ফলে ওর গতিবেগ শূন্য হবে, কিন্তু ওই অবস্থাতেও ওর উপরে অভিকর্ষ বল বা অভিকর্ষজ ত্বরণ ক্রিয়া করবে, তাই তো? তাহলে ত্বরণ থাকতে পারছে কিন্তু ওই অবস্থায় গতিবেগ শূন্য হচ্ছে। দুটো জিনিস ইম্পর্টেন্ট, বেগ সময় লেখচিত্র। যখন বেগ ধ্রুবক তাকে আগে লেখচিত্র আঁকি। এই আমার গ্রাফ, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর আমি নেব সময়কে, এটা আমার ওয়াই অ্যাক্সিস বরাবর নেব আমি বেগকে, ভি। এটা হচ্ছে ও। এবার সময় দেখো কি হতে পারে, 0, 2, 4, 6। এবার বেগ যখন বেগ ধ্রুবক মানে কোনো অবস্থাতেই ওর বেগ পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, তাহলে দেখো, যখন সময় 0 ছিল তখনও বেগ ছিল 5, যখন সময় 2 সেকেন্ড হলো তখনও বেগ 5, যখন সময় 4 সেকেন্ড হলো তখনও বেগ 5, যখন সময় 6 সেকেন্ড হলো তখনও বেগ 5। তাহলে আমার লেখচিত্রটা হবে এই। বোঝা গেল? তাহলে এক কথায় বলি, বেগ সময় লেখচিত্র বা ভেলোসিটি টাইম গ্রাফ, যখন হোয়েন ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, তাহলে সেই লেখচিত্রটি হবে এক্স অ্যাক্সিসের প্যারালাল, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল। পরেরটা, যখন ত্বরণ ধ্রুবক, আবার একই জিনিস, এটা হচ্ছে ভি, সরি, এটা হচ্ছে টি। ত্বরণ ধ্রুবক সময় 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 সময়,
অর্থাৎ ত্বরণ ধ্রুবক মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ওর যে বেগের পরিবর্তন হচ্ছে সেটা নির্দিষ্ট। মানে ধরো 5 সেকেন্ডে ওর বেগ হলো 7, নেক্সট 10 সেকেন্ডে ওর বেগ হলো 9, কত বললো 2, তাহলে 11 সেকেন্ডে 15 সেকেন্ডে ওর বেগ হলো 11, 20 সেকেন্ডে ওর বেগ হলো 13। বুঝতে পারছো? তাহলে এটাকে যদি টানা যায় গ্রাফটা এরকম দেখতে হবে, অর্থাৎ ও মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে সামারাইজ করি যে যখন ত্বরণ ধ্রুবক অর্থাৎ অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট, তখন লেখচিত্রটা কোথা দিয়ে যাবে না মূল বিন্দু দিয়ে যাবে। এবার আসি গাণিতিক উদাহরণে। প্রথম প্রশ্ন, একটি গাড়ি স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলতে শুরু করলো, 10 সেকেন্ড পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? খুব সিম্পল, এখানে ইউ এর মান 0, তাই সরাসরি আমি মান পুট করব। এস ইজিক্যাল টু কী হবে? হাফ এ টি এর স্কোয়ার। তাহলে এর ভ্যালু কত? 4, এর ভ্যালু কত পুট করব? 4, আর টি এর ভ্যালু কত পুট করব? 10, 10 এর স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার হবে হচ্ছে 200 মিটার। পরের প্রশ্ন, একটা স্কুটার 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, ব্রেক প্রয়োগ করে স্কুটারটিকে থামানো হলো। তাহলে এক্ষেত্রে মন্দনের মান হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্কুটার থামার আগে কত দূরত্ব অতিক্রম করবে? তো সেম কেস, যে দূরত্ব অতিক্রম করবে আর থেমে যাবে মানে কি? অন্তিম বেগ ভি সমান 0 হবে, তাই তো? তাহলে দূরত্ব অতিক্রম করবে মানে আমাকে কোন ফর্মুলায় ফেলতে হবে? তৃতীয় সমীকরণ, তাই তো? যেমন ধরো তৃতীয় সমীকরণ আমরা কি জানি? ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস না মাইনাস যেহেতু এখানে মন্দন, তাহলে -2 AS। এবার দেখো কি কি আমার দেওয়া আছে আর কি কি দেওয়া নেই। ভি মানে হচ্ছে 0, যেহেতু শেষে গিয়ে থেমে যাবে। আচ্ছা, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে 10 স্কোয়ার, -2 এর ভ্যালু কি? 0.5, এর ভ্যালু কি? 0.5। আর একটা কি দরকার আমার? এস 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 এখানে বলা নেই, ফলে এখানে এস আমার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন থেকে সমাধান করলে এস ইজিক্যাল টু বেরোবে 100 মিটার। ক্লিয়ার? পরের প্রশ্ন, একটি গাড়ি স্থির অবস্থান থেকে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলতে শুরু করে 25 মিটার দূরত্ব অতিক্রম করে। গাড়িটির অন্তিম বেগ মানে ভি বার করতে বলেছে আর টি বার করতে বলেছে। তাহলে 1 নম্বর আমি ভি বার করব কোন সূত্র? তৃতীয় সূত্র কি? ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2AS। এবার এক এক করে আমি বলে যাচ্ছি, দেখো মান পুট করো। ভি এর মান আমি জানি না, আমাকে মান বার করতে হবে। ইউ এর ভ্যালু প্রাথমিক অবস্থান 0, কারণ স্থির অবস্থা আছে, প্লাস 2 এ কি? এ হচ্ছে অ্যাক্সিলারেশন ত্বরণ 0.5, আর এস অতিক্রান্ত দূরত্ব কত? ইন্টু 25। তো ইকুয়েশন করলে হবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এবার 2 নাম্বার, অতিবাহিত সময় বার করতে হবে। সময় বার করার জন্য আমি এই ইকুয়েশন নেব যে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টি। এটাতেও দেখো ভি এর ভ্যালু আগেই বার করলাম কত না 5, ইউ এর ভ্যালু হচ্ছে 0, এর ভ্যালু হচ্ছে 0.5, আর আমায় টি বার করতে হবে। তো ক্যালকুলেশন খুব সিম্পল, টি বেরোবে হচ্ছে 10 সেকেন্ড। ক্লিয়ার? পরের প্রশ্ন, একটি গাড়ি ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে, 4 মিনিট 45 সেকেন্ড পর গাড়িটি কত পথ অতিক্রম করবে? এটা খুব সিম্পল অঙ্ক। আমাকে কি করতে হবে? 4 মিনিট 45 সেকেন্ড, এই 4 মিনিট 45 সেকেন্ডকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে,
আর অতিক্রান্ত পথ এস ইজিক্যাল টু ভি ইন্টু টি, হ্যাঁ, দূরত্ব ইন্টু গতিবেগ। তো দূরত্ব 30 কিলোমিটার/আওয়ার, এই 30 কিলোমিটার/আওয়ারকে আমাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে, ব্যাস এইটুকুই করতে হবে, আর কিছু না। খুব সিম্পল অঙ্ক, ঠিক আছে? তো এই সূত্রে বসিয়ে দিলে হয়ে যাবে। অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করে নেবে। এর অ্যান্সার হবে হচ্ছে 2375 মিটার। তাহলে মাথায় রাখবে, অ্যান্সার যদি মিটার হয়, আমাকে এটাকেও মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে, আর এটার টোটালটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। নাম্বার 5, একটি ট্রেন 5 ফুট/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করলো, 6 মিনিট পর ট্রেনটি কত দূর যাবে? এটাও খুব সিম্পল। আমার সূত্র অতিক্রান্ত দূরত্ব বার করতে হবে। তাহলে আমরা জানি কি অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব বার করার জন্য আমরা কোন ফর্মুলায় ফেলবো? 2 নম্বর ফর্মুলাটা কি? এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার এক এক করে বলো। এস তো এস, ইউ কত? একটি ট্রেন 5 ফুট/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করলো, তাই তো? 6 মিনিট পর সেটি কত দূরত্ব যাবে? তাহলে ইউ কত? ইউ ইন্টু টি। তাহলে টি হচ্ছে আমার 360, আর ইউ কত? প্রাথমিক অবস্থান কত, এই প্রাথমিক গতিবেগ কত? 0। তাহলে এই টোটালটাই আমার 0 হয়ে যায়। তো আমার এইদিকে ক্যালকুলেশন হবে কি, হাফ এর ভ্যালু কত? এর ভ্যালু হবে হচ্ছে 5 কিন্তু ফুট/সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ, এর ভ্যালু হচ্ছে 5। আর ওদিকে আমার টি এর ভ্যালু হচ্ছে 6, মানে 6 × 36, 360 এর স্কোয়ার। আর একবার লিখছি আমি, দূরত্ব বার করতে হবে। তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 360 ইন্টু 360, তাহলে 2 দিয়ে কাটো, 18, 180, 5 18 90, 90 এর দুটো শূন্য, আর হচ্ছে 36 আর 9, 6 9 54, 4 হাতে 5, 3 9 27, 27 আর 5 32, 3 2 4, তিনটে 0, এত ফিট। ক্লিয়ার? নাম্বার 6, একটি গাড়ি চলতে আরম্ভ করার 4 মিনিট 10 সেকেন্ড পর বেগ হলো ঘন্টায় 90 কিলোমিটার। সমত্বরণে চললে গাড়িটির ত্বরণ কত? তাহলে এখানে দেখো, ইউ ইজিক্যাল টু, বলো, গুড, 0। অন্তিম বেগ ভি ইজিক্যাল টু তোমার 90 কিলোমিটার, ভি ইজিক্যাল টু 90। তো প্রথমেই ইন্টু 5 × 18 করে দাও। আশা করি তোমরা জানো কেন 5 × 18, অর্থাৎ কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড করতে হলে 5 × 18 দিয়ে গুণ করতে হয়। 18 দিয়ে কাটো, 5 18 90, মানে হচ্ছে ভি হচ্ছে 25 মিটার/সেকেন্ড। ত্বরণ কি হবে? প্রাথমিক বেগ, শেষ বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তার মানে হচ্ছে ত্বরণটা হবে আমার 25 ডিভাইডেড বাই সময় কত? 4 মিনিট 10 সেকেন্ড, 4 ছক 24, 240 প্লাস 10 250, 240 প্লাস 10 250। তাহলে কত হবে? 0.1। অ্যান্সার আমার হবে হচ্ছে 0.1 মিটার/সেকেন্ড স্কোয়ার। নাম্বার 7, একটি বস্তু প্রাথমিক বেগ 100 মিটার/সেকেন্ড, বস্তুটি 5 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার মন্দন নিয়ে চলে। 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? বস্তুটি কতক্ষণ পর বেগহীন হবে, তাই তো? তাহলে দেখো, এখানে মন্দন অর্থাৎ মাইনাস এর ভ্যালু কত? 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে প্রতি সেকেন্ডে বস্তুর বেগ 5 সেন্টিমিটার/সেকেন্ড করে, মানে পার সেন্টিমিটার করে কমে যাচ্ছে, হ্যাঁ। তাহলে কতক্ষণ গেছে? 15 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে? তাহলে 15 সেকেন্ড পর কত হবে? কতটা কমবে? 5 মাল্টিপ্লাইড উইথ 15, মানে 5 15 75 সেন্টিমিটার পার সেকেন্ড।
বেগের হ্রাস হবে হচ্ছে 75 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে কত হবে? প্রাথমিক বেগ ছিল হচ্ছে 100, যদি 75 কমে যায় 100 মাইনাস 75 মানে পড়ে থাকবে হচ্ছে 25, তাহলে 25 সেন্টিমিটার পার সেকেন্ড হবে ওর অন্তিম বেগ। একটা অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে বস্তু কতক্ষণ পর গতিশীল হবে, গতিহীন হবে। এবার দেখো গতিহীন অবস্থায় আসতে গেলে ওর গতিবেগ শূন্য হতে হবে, অর্থাৎ ভি শূন্য হতে হবে, তাই তো? এবার দেখো ওর বেগ কতটা হ্রাস পেতে হবে, যতটা দিয়ে শুরু হয়েছিল 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে শুরু করেছিল, ওইটা পুরোপুরি শূন্য হয়ে যেতে হবে। আর কত করে কমছে, ওর সেকেন্ডে 5 সেন্টিমিটার করে কমছে, তার মানে 100/5, মানে হচ্ছে 20 সেকেন্ড পর বস্তুটি সম্পূর্ণ বেগহীন অবস্থায় থাকবে বা গতিহীন অবস্থায় থাকবে। ক্লিয়ার? তো আমরা আজকে ফার্স্ট অংশটা, প্রথম পার্টটা শেষ করলাম, অর্থাৎ নিউটনের গতিসূত্রের আগে অবধি আমরা পড়লাম। পরের দিন আমরা নিউটনের গতিসূত্র থেকে শুরু করব। এটা যেহেতু বড় চ্যাপ্টার, তাই দুটো ভাগে ভেঙে নিলাম। আশা করি বুঝতে পেরেছো সব। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকবে সবাই।